সাজ ভেসে গেছে। সৈয়দ মুস্তফা সিরাজ। আজ্ঞে স্যার, নাম মইবলাস, নিবাস সাকিন মাদারহাটি, পোস্ট অফিস গোকরণ, থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ। ভালো, কি চাই? আজ্ঞে সাহায্য। সাহায্য? কেন, কিসের? আজ্ঞে স্যার, বেউলোর দলের ব্লকের সহকারী সমাজ শিক্ষা সংগঠক। ভ্রু কুঁচকে তাকান। সে আবার কি? সঙ্গে এসেছে মতি চৌকিদার। সবিনয়ে হেসে বুঝিয়ে দেন, বেউলান বেউলান খিন্দর পালাসার। প্রচণ্ড বান বন্যে সাজের বাক্স প্যান্টরা সব ভেসে গিয়েছে। দেখুন না, দরখাস্তে অঞ্চল প্রধান সব লিখে দিয়েছেন। নইল বাস। দরখাস্তটা আগে দাও স্যারকে। অফিসার বাবুটি কলকাতার মানুষ, সবে চাকরি পেয়ে এই অখেদ্য জায়গায় এসেছেন। খিক খিক করে হাসেন। হ্যাঁ, তাই বলো। তা কি নাম বললে যেন? মইলবাস স্যার। অফিসার তাকান লোকটির দিকে। বছর 42-এর মধ্যেই বয়স সম্ভবত। শরীর বিশাল, গায়ে ময়লা হাতা গুটানো রঙিন পাঞ্জাবি, পরনে মালকোচা ধরনের ধুতি, এলাকার মাটির হলদে ছোপ লাগা, পায়ে রবারের ফাটাফুটো স্যান্ডেল, হাতে তেমনি শ্রীহীন ঝোলা। লোকটার গায়ের রং তামাটে, খাড়া মস্ত নাক, বড় বড় কান, টানা চোখে হতচকিত বিহ্বলতা, কপালে 3টে ভাঁজ, এক মাথা বাবরি চুল। ফের হাসেন তিনি। তুমি তো শিল্পী তাহলে, আর্টিস্ট, হ্যাঁ? মতি হাসে। মহিবলাসও সাহস পেয়ে হাসে। মতির সলাতেই এসেছে। মতি বলে, হুকুম পেলে এক আসর গেয়ে দেবে স্যার, কিন্তু প্রচণ্ড বানে। মহিবলাস জুগিয়ে দেয়, সাজ ভেসে গিয়েছে। অফিসার আরামে হেলান দিয়ে বলেন, তো মহিবলাস কি বলো তো? পিছন থেকে তৃতীয় একজন, সে একেবারে তরুণ, কালো বেঁটে ও কুচ্ছিত চেহারা, পরনে ধুতি ও নীলচে হাফ শার্ট, ব্যাখ্যা করে দেয়, নাম স্যার মওলা বক্স। অশিক্ষিত লোক স্যার, কেউ তাকে ডাকে মৌলবাস, কেউ মৈলবাস। তুমি কে? আমি স্যার বাহাস্তুল্লাহ, দলে বইয়ারি করি। হ্যাঁ? এসব আঞ্চলিক টার্ম ভদ্রলোকদের জানার কথা নয়। মতি সব ব্যাখ্যা করে। বইয়ালি বা বই আলি করা মানে প্রম্পট করা। বাহাস্তুল্লাহ অল্প স্বল্প লেখাপড়া জানে। সে পালায় হাতে লেখা মস্ত খাতা প্রম্পট করে আসরে। কখন তাকে মাথায় হারকেন চাপিয়ে আলো দেয় কখনো তাকে মাথায় হারকেন চাপিয়ে আলো দেয় যে তার নাম নগেন বাগদি। আঙুলে শিঙ্গি মাছের কাঁটা ফুটে জ্বর হয়েছে বলে আসতে পারেনি। বানের জল নেমে গিয়ে খালে জলায় এখন বেশ মাছ হচ্ছে। দরবার করতে আরও সব এসেছে। যে বেউলো সাজে তার গায়ের রং কালো, হালকা গরম, মুখে মেয়েলি ছাঁদ। বছর 15-16 বয়স হবে। নাম অমূল্য, যাতে বাউরি। আর লক্ষিন্দর, সে না এসে পারে। দল দল করেই তার বউ পালিয়েছে, তালাক দিতে হয়েছে। কারণ শ্বশুর লোকটা ফরাজি সম্প্রদায়ের, তাদের কাছে গান বাজনা হারাম, নিষিদ্ধ। বিয়ের আগেই জামাই নিছক দলের নিছক সাপোর্টার ছিল। হঠাৎ আগের লক্ষিন্দর খুনের মামলায় জেলে ঢুকলো তো ঢুকলোই, ফিরতে বুড়ো হয়ে যাবে। তখন খোঁজা হলো নতুন নখাইকে। লক্ষিন্দর বা নখাই হবে সুপুরুষ, ঢল রূপলাবণ্য। আসরে তাকে দেখাবে দ্বারকা নদীর আদিম বিশুদ্ধ আকাশের সেই প্রকৃত চাঁদ। মাদারহাটির ধরণী তহসিলদার আজও বিশ্বাস করেন সেই চাঁদে আমেরিকান বা রাশিয়ানদের বাবার সাধ্যে নেই পা বাড়ায়। এবং সোনাই ফকিরের হুঁ হুঁ হেসে বলেছিল, এ চাঁদ কি সে চাঁদ বটে মানিকরা? সেই চির অলৌকিক চাঁদ ঢুকবে আসরে, চাঁদ সদাগরের চোখের মণি। আর চারু মাস্টারের বেহালা শুনে ছৈরদ্দির বিধবা মেয়েটা যখন ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে আসরে, তখন বিপুল জ্যোৎস্নায় 1000 বছরের গ্রামীণ বিষাদ জেগে উঠবে। সে কি সহজ কথা? খোঁজো সেই আদরের নকাইকে। নখাই মিলেছিল। আকাশ আলী নাম, বাপের নাম আব্বাস হাজি, হজ করেছে, দাঁত পড়েছে।
মোড়ায় বসে সনের দড়ি পাকায়, ছেলে নখাই সাজে তো কি করবে, জৈবনে বুড়ো মানুষ, বুড়ো ঘন ঘোড়া। বয়স হলে জৈবনে মানুষ বুড়ো ঘোড়া, বয়স হলে তখন তৌবা করে মক্কা যাবে, বাস। আকাশ আলী হিরো, তার চুলে তেল বেশি, গায়ে আদ্দির পাঞ্জাবি, কিন্তু কুঁচকে জড়সড়, হাতে ঘড়িও আছে, হজে গিয়ে বাপ এনেছিল, পায়ে কাদায় ভূত কাবুলি চপ্পল, কিন্তু সে বড় লাজুক, পেছনেই আছে দরজার কাছে। আর আছে নারায়ণবাবু তবলছি, বাবু মানে বাবু বাড়ির গাঁজাখোর উড়ুক্কু মস্তান ছেলে, বাড়ি পাশের গাঁয়ে, ভদ্রলোকের গাঁ। বাবা ননি মুখুজ্জে পোস্টমাস্টার ছিলেন, ছেলে নারায়ণ ক্লাস 4-এই বেরিয়ে পড়েছে স্বাধীনতার স্রোতে ভাসমান। মদ তাড়ি গাঁজা ভাং জমিয়ে টেনেছে এই বয়সে, কিন্তু সেও শিল্পী ছেলে। তবলায় ঠুংরি গাইয়ে ওস্তাদ হাবল গোসাইকে তাক লাগিয়ে দিয়েছিল। গোসাই বলেছিলেন, আয় শালা সঙ্গ ধর, কিন্তু সম্ফাঁকের মুখে গোসাইয়ের থাপ্পড় মারা অভ্যেস। একে তো সব সময় মাথার মধ্যে ভোঁ বাজে, অগত্যা নারায়ণ জুটেছে বেউলো দলে। ব্লক অফিসে দলের সঙ্গে রিপ্রেজেন্টেশনে এসেছে, কারণ সঙ্গে একজন বাবু টাবু থাকা ভালোই, যদি পাত্তা দেন ওনারা। অফিসার বলেন, তাহলে তুমিই চাঁদ সদাগর? মৈলবাস সলজ্জ মাথা নাড়ে। মতি বলে, শুধু তাই না স্যার, ও ছিল এক সময় এলাকার সেরা পালোয়ান। মালামতে ওর জুড়ি ছিল না, 7খানা মেডেল আছে ঘরে, নতুন গামছা যে কত পেয়েছিল হিসাব নাই। মৌরিগার বাবুরা পেতলের ঘোড়া দিয়েছিলেন, ওনাদের গায়ে হায়ার করে এনেছিল পশ্চিমে পালোয়ান ভকতরাম নাম, তাকেও ধুলোপিট করেছিল আমাদের মৈলবাস, কিন্তু শরীরে ব্যায়ামও ঢুকলো, এখন ভেতরটা ঝাঁঝরা। অফিসার, কেমন করে জানবেন এসব? খরার 2-3টে মাস, বৃষ্টির আশায় গাঁয়ে গাঁয়ে মামালো মালামো হয় দিনক্ষণ দেখে। একজোড়া ঢোল বাজে, ঢোলের বোল বাড়ি মজার। চোল টিপা চোল টিপা কাঠি টিপ টিপাং, ওই শালাকে চিৎপটাং। চোল টিপা কাঠি টিপ টিপাং, ওই শালাকে চিৎপটাং। জড়াজড়ি 2 জোয়ান মাটিতে দাবাদাবি তুলেছে, গগন ববন দুভাই ঢুলি তাদের ঘিরে দ্রুত তালে বাজাতে থাকে, চিৎপটাং চিৎপটাং চিৎপটাং। এবং একজন চিৎপটাং হলেই ঢোলে তেহাইয়ের তাস ছাড়া আওয়াজটি ওঠে ডুগডুম, গলা ফাটিয়ে চিৎকার করে ওঠে হাজার গ্রামীণ মানুষ। ওই ও, গায়ের বৌঝি চমকে উঠেই হাসে, হাসিটি 1000 বছরের। একদা মৈলবাস ছিল পালোয়ান, পালোয়ান ছাড়া চাঁদ সদাগর মানাবে কেন? সবা হাত বুকের ছাতি না হলে কেমন করে বেরোবে ও ভয়ঙ্কর গর্জন, সাবধানে চ্যাংমুড়ি কানি। মাথায় লাল ঝলমলে পাগড়ি, গায়ে লাল রেশমি বেনিয়ান রাংতার কাজ করা, পরনে মালকোচরা করা লাল কাপড়, হাতে হিনতালের লাঠি, উঁচু হয়ে থাকা মুখ, পাকানো বিশাল গোঁফ, কপালে লাল ফোঁটা, সাজঘর থেকে হুঙ্কার দিতে দিতে আসরে আসে, জয় শম্ভো জয় শম্ভো। বলো হে চাঁদ সদাগর, একবার পাঠ বলো শুনি। মতি শশব্যস্তে বলে, লজ্জা করছে স্যার, সরকারি আফিস বটে কিনা, আসরে হলে। একবার তো শুনি, নইলে কেমন করে বুঝবো যে সত্যি আছে তোমাদের বেহুলার দল? সমস্যা বটে। মতি বলে, 3 পুরুষের দল স্যার, নিবাস আলী গোমস্তা পালাটা লিখেছিল আমার কর্তা বাবার আমলে, সেই খাতা এখনও আছে, তা থেকে নকলে নিয়ে চলেছে, বিশ্বাস না হলে ইনকোয়ারি করে আসুন। বইয়াল বাহাস্তুল্লাহ বলে, আমাদের দাদু এখনও বেঁচে আছে স্যার, তার মুখেই শুনবেন, ছেলেবেলায় তিনি বেউলো সাজতেন, তেমন বেউলো আর হবে না স্যার। মৌরি তলায় বাবুদের কেষ্টযাত্রার দল ছিল, ওনারা 2 বছর আটকে রেখে রাদিকে করেছিলেন, শেষে গাঁ শুদ্ধ লোক আসর থেকে তুলে নিয়ে আসে, খুব হ্যাঙ্গামও হয়েছিল স্যার। মাসির মতো গলা, তার চেহারাও স্যার ছিল তেমনি। তখন দেখলে মিথ্যে লাগবে, এখন দেখলে মিথ্যে লাগবে।
বিরক্ত অফিসার বললেন, ঠিক আছে দেবক্ষণ, কিন্তু হবে কিনা বলতে পারছি না, এখন এসব ব্যাপার আপাতত বন্ধ। মৈলভাস অভিমানে মুখ খোলে আবার। নারায়ণপুরের মঈনুদ্দি কেষ্টযাত্রার সাজ কিনতে টাকা পেয়েছে। বাবুদের যাত্রার দল তো সব গায়ে গায়ে টাকা পাচ্ছে। মনিরুদ্দি আমার ভাইলা ভাই স্যার, তা বললে সে বললে তোমরাও পাবে, তাই এলাম, আসতাম না। বানে যে সাজের বাক্স ভেসে গেল, মাদারহাটিতে এক বুক পানি হয়েছিল। এনকোয়ারি করুন, করে দেখুন স্যার। অফিসার তাকিয়ে থাকেন, ভাবেন, তারপর একটু হেসে বলেন, চৌকিদার তুমি কিসের পাঠ করো বললে না তো? মতি চৌকিদার, সে সরকারি লোক, পরনে রাজপোশাক, তার দপটে মাদারহাটি থরথর করে কাঁপে। তারও কালো মুখে লজ্জার রং ঝলকে ওঠে। মাথা নিচু করে বলে, আমি স্যার সং দিই, কমিক পাঠও করি, লেজ লাগিয়ে হনুমান সাজি, চাঁদ সদাগরের লৌকো ডুবিয়ে দিই, আবার ফটিক চাঁদ কুম্ভকারও সাজি, কখনো বিবেকও হই, গান গাই। বাহ, তাহলে তুমি একটা গান শোনাও। আজ্ঞে। সকৌতুকে অফিসার বলেন, না শোনালে দরখাস্ত পড়ে থাকবে চৌকিদার। অগত্যা একটু কেসে এদিক ওদিক তাকিয়ে মতি সলজ্জ হেসে বলে, বরঞ্চ ফটিক চাঁদের গানটাই গাই স্যার। বেশ গাও। মতি মতি আচমকা লাফ দিয়ে অদ্ভুত ভঙ্গিতে গিয়ে ওঠে, ওকে ডাকলে রে ফটিক চাঁদ পিসে, আষাঢ় মাসে চাক ঘরে না রইয়েছি বসে, ওকে ডাকলে রে। আফিস শুধু তোপার অমনি। এঘর ও ঘর কেরানাবাবুরা বেরিয়ে আসেন, বিডিও সাহেব বাইরে, কৃষি অফিসার উঁকি মারেন, পৌর হেড কার্ড বিরক্ত হয়ে গজগজ করেন, কিন্তু ফাইলের একঘেয়েমি হঠাৎ এক আজগুবি ঘটনায় তলায় চাপা পড়ে তো মন্দ হয় না। ভিড় জমেছে বারান্দা অবধি। আরে বাবা, এ তো শহরের কেতাদুরস্ত অফিস নয়, মাঠের মধ্যে একতলা কিছু দালান, পিছনে খাল, দিনমান চাষাভুষো লোকেদের আনাগোনা। আবহাওয়াটা এরকম। মিছিল, দাবি দাওয়া, রিলিফ, সেচ, সার, কত রকম ফিরিস্তি, তার সঙ্গে কালচার, হ্যাঁ, ফোক কালচার। জাতীয় সড়কের ধারে এই বেঁজাডাঙ্গার এক সময় ফণিমনসা, কিয়াছোপ আর বাজ পড়া তাল গাছ ছিল, সেখানে এই সব বাড়ি আর ফুল বাগিচা। ইউক্যালিপটাসের চিরল পাতা কাঁপে হাওয়ায়, খালের ছাঁকোতে জিপের চাকা ঘটঘটাং আওয়াজ তুলে কংক্রিট দিয়ে উধাও হয়। মাথার উপর বিদ্যুতের তার, দূর মাঠের দিগন্তে বিশাল মঞ্চের সারি, ফলকে লেখা আছে 11,000 ভোল্ট সাবধান, তার নিচে মড়ার মুন্ডু আর দুটো আড়াআড়ি হাড়, আর তার পাশে নির্ভীক চাষাল আঙুল ঠেলে হেট হেট হেট। ততক্ষণে চাঁদ সরাগরও তৈরি। মতির সাহসে সাহস। সামনে এক পা বাড়িয়ে দৈত্যের মতো লোকটা বিকট গর্জে বলে উঠছে, খবরদার চ্যাংবুড়ি কানি, প্রাণ যদি চলে যায়, পূবের সূর্য ওঠে যদি পশ্চিমে, শিব ছাড়া ভজব না, স্পষ্ট কথা বলে দিলাম, দূর হয়ে যাও, দূর দূর দূর। তারপর যেন পোজ পশ্চাৎ দেখিয়ে বুকের পাশে হাত রেখে চুপ করে গেছে। হো হো করে হাসেন বাবুরা, কেউ কেউ বলেন, বরং বেহুলার গান শোনাও হে, বেহুলা কই আসেনি? বাউরির ছেলে অমূল্য একটু কেশে নিয়ে কানের পিছনে হাত রেখে গেয়ে ওঠে, এক মাসে দুয়ারে মাসো, 3 মাসে যায় রে সোনার কমলা, জলে ভসে যায় রে সোনার কমলা, ও কি জলে ভেসে যায় রে সোনার কমলা। সত্যি বড় মিঠে গলা, সুরের আদিম আবেগ আছে একটা। দু একজন বাবু ফোক সঙ্গের বাতি গাছে, তারা অভিভূত হন। একজন বলেন, আমাগো পূর্ববঙ্গে মুসলমানেরাও এগুলো গাইত, আর গাজির গানও ছিল, তখন আমরা সব পোলাপান একেবারে এইটুকু খানি। সমাজ শিক্ষা সংগঠক বলেন, রিয়েলি আমার ধারণাও ছিল না এসব, মুসলমানেরাও বেহুল কেষ্টযাত্রা করে। মাই গুডনেস, শরৎ চাতুর্যের সেই এক গহর ছিল, ভাবতুম নিছক গুল, অথচ ভাবা যায় না। মাদারহাটির বেহুলা দলটি মুখ তাকাতাকি করে। 6 মাইল জলকাতায় মাঠ ভেঙে এসেছে। সময়টা হেমন্ত, রোদ তখনও কড়া, দরদর করে ঘাম ঝরায়, সবুজ মাঠ এবার পলির রঙে হলুদ, পচা ধান পোতার কটু গন্ধে ছড়াচ্ছে। গায়ে ফিরে এক দফা একটু কটু কাটব্য শুনতে হবে বুড়োদের। আর কিছু বলার ছিল না। সাজ কেনার সাহায্য চাইতে গেলে এই দুঃসময়ে
ঘরে ঘরে মুখ চুন, খড়ি পড়া চেহারা, লিপের পথ চেয়ে উসখুস করছে প্রতীক্ষায়। আর এই দুঃসময় কিনা বিরোধী দলের সাজ ফেসে গেছে, সাহায্য চাই। লক্ষ্মীনারায়ণপুরের মনিরুদ্দিন মাস্টার কেষ্টযাত্রার সাহায্য পেয়েছে, ভালো কথা। সেখানে তো বানবন্যি হয়নি, ভাঙা ডাঙা দেশ, সরখা খরা নেই, ক্যানেলের জলে চাষ হয়, তাই বলে ডুবোদেশ মাদারহাটিরও তো শখ মানায় না। তবে সেজন্য তাদের মুখ তাকাতাকি নয়, স্যার যে গহরের নাম করলেন তাই শুনে। তার সঙ্গে চাটুর্যেও বললেন, এতেই সব প্রাঞ্জল হয়েছে। নতুন গাঁর গহর আলী পাক্কা ছড়াদার অর্থাৎ কবিয়াল। তার গুরু চাটুর্যে বটেন, তবে শরৎচন্দ্র নয়, পূর্ণচন্দ্র। পূর্ণবাবু এখন বুড়ো মানুষ। তার উপর সেবার গাজনে নিজের বেহাইদের নামে কেলেঙ্কারির সঙ্গের গান বেঁধে জামাই চটান এবং মেয়ের দুর্ভোগ বাঁধিয়ে বসেন। শেষে অবধি মেয়ের মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিলেন, এই শেষ। ওদিকে গহরের রবরবা বেড়ে যায়। সেই গহরও এবার বরাত মন্দ। নতুন গাঁ ডুবেছে, গহর বুক চাপড়ে কেঁদেছে। সদ্য কিনে আনা ব্রহ্মবৈদ্য পুরাণ খারানাও সর্বনাশা দ্বারকা ভাসিয়ে দিল। রামায়ণ মহাভারত গেল যাক। অস্তার চাটুর্যে বলেছেন, আমারগুলো নিয়ে যেও। পদ্মপুরাণ, মার্কেন্ডেয় পুরাণ, কালিকা পুরাণ, প্রভাসখণ্ড চেয়ে চিনতে কদিনে ধারে জোগাড় করেছে রমজান দোকানির কাছে। দোকানির কারবার নুন তেলের। যৌবনে শখ ছিল ছড়াদার হবে, হতে পারেনি, কিন্তু শাস্ত্র পুরাণ তত্ত্বে সে মহা ধুরন্ধর। বড় বড় কবিরে আসরে প্রখ্যাত কবিয়ালদেরও আসর থেকে উঠে আচমকা প্রশ্ন করে, ঘোল খাইয়ে ছাড়ে। এদিকে সন্ধ্যার নামাজের আজান শুনলে মাথায় টুপি দিয়ে মসজিদে যায়। তার 3 ছেলেও এসব তত্ত্বে বিশারদ। বোলানের দল করেছে। তারা আসরে প্রতিপক্ষকে কাবু করতে চায়। পাল্টা কাবু হলে বাপের কাছে দৌড়ে আসে। হ্যাঁ গো, কুশ গাছের জন্ম কিসে বলে দাও তো শিগগির। রমজান হেসে বলে, বরাহ অবতারে 3 গাছা লোম তুলে রেখেছিলেন মহামুনি বাল্মীকি, তাই থেকে কুশ। তবে পাল্লাদারকে শুধস্ত বাবা, আদিতে যখন নিরাকার তখন ভগবান ভাসলেন বটপত্রে। বটগাছ নিরাকার ব্রহ্মাণ্ডে, তাহলে এলো থেকে? এই সব পৌরাণিক রহস্যের জগতে বাস তাদের। একখানা বৈবর্ত পুরাণ বন্যায় ভেসে গেলে একটা রহস্যময় ভূভাগ হারিয়ে গেল সামনে থেকে। সবে সৃষ্টি বর্ণনাটা পড়া হয়েছিল গহরের। এই দুঃসময়ে 10টা টাকা পাবে কোথায়? তল্লাটে একখানা আছে বটে, তার খোঁজ গহর রাখে। গুণটির মুকুন্দ রাজবংশীর। একবার মেডেল আল কলা আসরে ঝুলিয়ে কবির লড়াই করেছে ঈশানপুরের মেলায়। বিপক্ষ কবিয়াল প্রশ্ন করেছে, ব্রহ্মার কন্যার নাম কি? জবাব জানে না গহর। রসিক শ্রোতা মুকুন্দ আসরেই বসেছিল, বলেছিল, নামটা আম্ম জানি, পেটে আসছে মুখে আসছে না। ঘরে শাস্তর আছে আমার, না বলতে পারলে কলাক পাবে গহর। কাকতি মিনতি করে মুকুন্দকে রাজি করালো। দুজনে চুপি চুপি শেষ রাতে জল কাদা ভেঙে গুনুটি গেল। লম্ফ জেলে নামটা খুঁজল। সন্ধ্যা। দুজনে আসরে ফিরল আবার। গহর সেবার মেডেল পেয়েছিল, সেই থেকে দুজনে বড় ভাব। কিন্তু ওই পর্যন্তই। মুকুন্দ প্রাণ গেলেও বই হাতছাড়া করবে না। এসব খবর কিছু গোপন থাকে না তল্লাটে। গাইয়ে বাজিয়ে এদের কাজ মানুষ নিয়ে, মানুষের সঙ্গে। আবেগবান হৃদয় সহজেই সব গল গল করে উগলে দেয়, সমস্যা বা সুখ দুঃখ। কে না জানে সর্বনাশা বাণীর পর গহর হাহাকার করে বলে বেড়াচ্ছে, আমার মাগ ছেলে ভেসে গেল না কেন, আমি ভাসলাম না কেন, হায় রে হায়, আমার বুকের নিধি ভেসে গেল। তাহলে কি সরকার বাহাদুরের কাছে দয়া হয়েছে হতভাগা ছড়াদারের প্রতি? মাদারহাটির সাংস্কৃতিক প্রতিনিধিরা মুখ তাকাতরা কি করে? খুশি হয়, আশা জাগে। মতি চৌকিদার বলে, গহর টাকা পেল স্যার। শুনেই অফিসার হু হু করে হাসেন। এত জোরে হাসেন দল শুদ্ধ চোখের পলক পড়ে না। এ হাসি কিসের বোঝায় না তারা। একটু পরে গম্ভীর হয়ে তিনি বলেন, গহরকে চেনো? মতি বলে, চিনি স্যার।
নতুন গায়, উঠতি কোপেল, ভালো গায়। অতি গম্ভীর অফিসার মাথা দুলিয়ে বলেন, সে গহর নয়। যাকগে শোনো, এখন তো ফ্লাড রিলিফের সময়, এখন কালচারাল ব্যাপারে টাকা পয়সা দেওয়া আপাতত বন্ধ। কয়েক মাস যাক, এসো দেখবো ক্ষণ। সকাতারি মৈলবাস বলে, সামলে মাসে নবান্ন হবে স্যার, তখন বায়না পাবো। কি নিয়ে গান করব? নবান্ন? একটু উঠে হাসেন আবার। ধান তো পচে গেছে, নবান্ন কিসের? গতিক বুঝে মতি ব্যাখ্যা করে, ডুবো দেশে বান হয়েছে, কিন্তু ডাঙা দেশে তো ধান রয়েছে স্যার, সেখানে লবান্ন হবে। মাদারহাটির বেউলো না শুনে লবান্ন হবেই না, খুব নাম করা দল, অঞ্চলে পেধান। অফিসারটি ঘড়ি দেখে বিরক্ত হয়ে বললে, এবার যারা বায়না দেবে তাদেরকেই বলগে না বাবা, আপাতত কোনো উপায় নেই। আচ্ছা তোমরা এখন এসো, আমি বেরোবো। সামনে অঘ্রাণ। এবার অঘ্রাণে ডাঙাদেশ অর্থাৎ উঁচু মাটির এলাকায় শুভদিন বেছে বেছে নবান্ন উৎসব হবে গায়ে গায়ে। হিন্দু মুসলমান সবারই উৎসব। মুসলমানরা জানাই আনবে, কত খাওয়া দাওয়া হবে। হবে না শুধু মাদারহাটি, নতুন গা, নপাড়া, রামেশ্বরপুর এলাকায় বানভাসা গাঁগুলোতে। পচা ধানের কটুগন্ধে বাতাস ভরা এখানে বাবুরা লঙ্ঘন খাড়া খুলেছেন ইতিমধ্যে অনেক জায়গায়। টেস্ট রিলিফের কাজও চলছে অল্প স্বল্প। মাদারহাটির কাদা এখনো শুকোয়নি। ধসে যাওয়া ঘরের উঠোনে অনেক পরিবার ক্ষয়রাতি তেরপলের তলায় বাস করছে। কিছু জমিওয়ালা গেরস্থের উঁচু ভিটের বাড়ি এখনও টিকে আছে। বেউলো দলের 2-4 জনেরও দৈবাত টিকেছে। ঘর গেছে স্বয়ং চাঁদ সদাগরের। তার ঘরেই ছিল সাজের বাক্স। গায়ের শেষে ঢালু জমিতে তার বাড়ি। নিশুতি রাতে আচমকা বিলের জল হু হু করে এসে ধাক্কা মেরেছিল। কোনো মতে বউ আর 4-5টা কাচ্চা বাচ্চাকে জানে বাঁচাতে পেরেছিল। তার প্রায় সবই ভেসে গেছে, কিন্তু গতর আছে যখন সব করে নেবে। আবার ঘর বানাতে পারবে, জমিতে চৈতালি ফলাতে পারবে, তাই সে নিয়ে ভাবনা নেই। ভাবনা সাজ ভেসে গেছে। 150-200 টাকার কমে এই বাজারে পুরো সাজ হবে না। কিছুটা চাঁদায়, কিছুটা কয়েক আসরের বায়নার টাকা জমিয়ে আগের বছর নতুন সাজ কেনা হয়েছিল। হারমোনিয়াম, তবলা, ঢোল, করতালগুলো ভাগ্যিস ছিল আকাশালির বাড়ি। উঁচু ভিটে তাদের। সামনের খামার বা উঠোনটাও উঁচু, যেখানে বৃষ্টিহীন রাতে রিহার্সাল চলে। তাই ও বাড়ি ছিল যন্তরগুলো। যদি সাজের বাক্সটাও রাখা হতো সেখানে, এই বিপদ হতো না। তবে এখন আর কি পোষতে কি হবে? বিনি সাজে গাইতে গেলে কেউ শুনবেই না পালা। কেন শুনবে? নগদ 5 টাকা বায়না, 3 ধামা মুড়ি, আধ টিন গুড়, তার উপর বিড়িও আছে। দূরের গাঁ হলে তো ডাল ভাতও খাওয়াতে হয়। এত সব খরচ করে লোকে সাজের ঝলমলালি দেখবে না? তাছাড়া তলোয়ার, হায় হায়, ও দুটো বাক্সের মধ্যে ভরা ছিল। মুকুট ছিল, ঝকমকে ত্রিশূল ছিল, বল্লম ছিল, পুঁতির মালা ছিল। হা বাবা, আল্লাহ ভগবান, এর চেয়ে চাঁদ সদাগরকে ভাজিয়ে নিয়ে গেলি না কেন রে? মাঠের পথে দলটা গায়ে ফিরে চলেছে, হতাশ, ক্লান্ত, চুপচাপ। মৈলবাস মাথাটা ঝুলিয়ে হাঁটছে সবার পিছনে। তার মনে অপরাধ বোধ প্রচণ্ড। তার ঘরেই তো সাজের বাক্স ছিল। এখন ব্যর্থ দরবারের পর সেই অপরাধ বোধ আরও তীব্র হচ্ছে। চাঁদ সদাগর সে। তার আত্মায় দাঁড়িয়ে আছে এক অহংকারী উদ্ধত্ত বিশাল পুরুষ। ক্রমশ দিনে দিনে সে তাকে দেখতে পেয়েছে। আসলে জনমণ্ডলীর মাঝে যখন সেই ভীষণ পুরুষ পা ফেলে হাঁটে রাজঘর থেকে আসরে, সাজঘর থেকে আসরে, তখন মনে হয় কাকেও পরোয়া করার নেই। গায়ে সাজ চড়ালে দফাদার, কনস্টেবল, দারোগা, এসডিও, ম্যাজিস্ট্রেট বাহাদুর তাবৎ সরকারি ব্যক্তি ও ক্ষমতাকে সে গ্রাহ্যই করবে না। আর তখন তো সে এ যুগের মানুষ নয়। তখন সে 7 ছেলে 7টা বাণিজ্য তরী নিয়ে সমুদ্রে চলেছে।
তরি ডুবে যাওয়ার খবর দিয়েছে বিবেক। সে তো কিসের পরোয়া? জয় শম্ভু, জয় শম্ভু, চ্যাং বুড়ি খানিকে পুজো করবে তাই বলে হাতের হিনতাল যষ্টি নাড়া দিয়ে গর্জন করেছে সে। তার ঠোঁটে ঘৃণা, চোখে ঘৃণা। হুঁ, এখন বাবুই হও আর লাটবেলাটি হও, তফাৎ যাও। চাঁদ সদাগর যান শুধু একজনকে, তিনি শম্ভু, শিব, দেবাদিদেব মহাদেব। এই ভাই বৈয়াল, আসতে। পাড় মুখস্থ আছে, গায়ে সাজ চড়ালেই সব মুখের ডগায় ভেসে আসে। সাজ জড়ালেই তাকে সে এসে ভর করে, মাথা নোয়াতে জানে না। সাজ জড়িয়ে সে স্পষ্ট দেখতে পায় কঠিনতম লোহার বাসর ঘর, দেয়াল ঘুরে হিনতাল কাঠ কাঁধে দিয়ে পাহারা দেয়। হায়, সেই ঘরে ছিদ্র ছিল, সোনার লখায় নীলবর্ণ হলো, চাঁদ সদাগরের মাথা ঝুলে পড়ে। আহা, আহা, কি হলো হে মৈলবাস, পাটগুলো নাকি? মতি চৌকিদার পিছন ঘুরে বলে। কেউ কেউ হাসে। মৈলবাস বলে, না। কি বলছো মনে হলো? একটা কথা ভাই চৌকিদার, বলো। এখন নিজেদের ভাষায় কথা বলছে ওরা। এ তো বাবু ভদ্রজনের সঙ্গে কথা বলা নয়, আপিস কাচারিও নয়। এখন মাতৃভাষায় না বললে সুখ নেই। ওকে চুপ থাকতে দেখে মতি আবার বলে, বলো হে কথাটা। যদি সাজের বাক্সটা আকাশের ঘরেই থাকতো। মতি ভর্ৎসনা করে, আবার ওই কথা, সেই এক কথা। এই দুঃখটা মলেও যাবে না ভাই, আবার কিনবো। ভগবান মুখ তুলে তাকাক। চুপ করে যায় বিশালদেহী মানুষটা। আবার ভেসে ওঠে কিছু প্রতিচ্ছবি। শামিয়ানার তলায় হ্যাজাগের ছনছন শব্দ ভাসে, চারপাশে মুগ্ধ শ্রোতা। চারু মাস্টারের বেহালা বাজে করুণ স্বরে, আর সাজঘর থেকে ঝলমল লাল পোশাকে হিনতালের লাঠি নেড়ে এগিয়ে আসে চাঁদ সদাগর। কি তার রূপ! মুহূর্তে আসর চুপ। কেঁদে ওঠা বাচ্চার মুখে মায়ের থাবা পড়ে। জয় শম্ভু, জয় শম্ভু, যেন আকাশে মেঘ ডাকে। সাজের বাক্সটা আবার। তোমার মাথাটা খারাপ হয়ে যাবে মৈলবাস, সাবধান। আবার চুপ। ক্রমশ মাঠ ধাপে ধাপে নেমে গেছে নাবাল অঞ্চলের দিকে। দেখতে দেখতে ডুয়ার্স ডুবেছে। ধূসর আলোয় দূরের গ্রাম কালো হয়ে আসছে। ধান পোচার গন্ধ, পলির গন্ধ, মরা জানোয়ারের হাড়গোড়ের গন্ধ। নাক ঢেকে দলটা চুপচাপ থাকে। আবার পিছনে মৈলবাস। একটু পরেই আহা। মতি একবার ঘুরে, কিন্তু কিছুই বলে না। কি বলবে? হাহাকার তো তার বুকেও কম জমে নেই। বাংলাদেশে নবান্নের মরশুম, এবার তাদের ফাঁকা যাবে। অন্য দল এসে গাইবে, তারা হবে শ্রোতা। গভীর ঈর্ষায় চনমন করবে। ফটিক চাঁদ কুমোর তার মতো করুক না, কে রে? তার মতো হনুমান সাজুক না, কে সাজে? আবার পিছনে ডুগরে চাপ আক্ষেপ। আহা, মতি চৌকিদার অফিসারকে বলছিল, এখন শরীরে ব্যামো, ভেতরটা ঝাঁঝরা। ঝাঁঝরাই বটে। 7 বছর ধরে মৈলবাস চাঁদ সদাগরের পাঠ করে আসছে। 7 বছর এই মালামও লড়েনি। 7 বছর আগের জ্যৈষ্ঠে তার শেষ লড়াই হয়েছে গঙ্গার পূর্ব পারের প্রখ্যাত কুস্তিগির মোহিনীবাবুর সঙ্গে। মোহিনীবাবু এমনিভাবে ফেলে দিল যে তারপর বাড়ি ফিরে থুথুর সঙ্গে রক্ত ওঠে। প্রথমটা গ্রাহ্য করেনি। পরে বুকে ব্যথা বাড়লে ডাক্তার দেখিয়েছিল। বুকের ছবি তুলতে হয়েছিল। পাঁজরের একটা কাঠি ভেঙে গেছে। সেই ভাঙা পাঁজর নিয়ে 7 বছর কাটাচ্ছে। কলজেতেও একটু দাগ পড়েছে। এখনও গতর খাটতে মাঝে মাঝে টাটানি টের পায়। বোঝা তুলতে কষ্ট হয়। জোরে চেঁচাতে গিয়েও দম আটকায়। অথচ সেদিন থেকে চাঁদ সদাগর সাজ গায়ে চড়ালো, যেদিন থেকে যেন ভাঙা ঝাঁঝরা শরীরের মধ্যে এসে দাঁড়ালো এক বিশাল শক্তিধর পুরুষ।
যতক্ষণ সাজ গায়ে থাকে ততক্ষণ সে বীর্যবান দুর্ধর্ষ পুরুষ। মেঘের মতো হাঁকলেও দম আটকায় না। আসরে দেবী মনসার সামনে ভাঙা পাঁজরে হাতের থাপ্পড় মেরে সগর্জনে বলে, সাতটা পুত্র সন্তান আমার, সাতখানি বক্ষের পাঁজর, ভাঙবি তো ভাঙ রে বুড়ি চাংমুড়ি,